ওয়েট, একটা মিনিট। গত কয়েকদিন ধরে আপনি যদি ফেসবুকে কোনো জীবিত সত্তা হয়ে থাকেন তাহলে আপনি জানবেন এই কয়েকদিন মানবজাতি 3টি ভাগে বিভক্ত ছিল। 1, যারা ইউএস ইলেকশন নিয়ে প্রতি ঘন্টায় ঘন্টায় পোস্ট দিত। 2, এইসব পোস্ট যারা দিতেছে তাদেরকে ঘন্টায় ঘন্টায় যারা গালিগালাজ করতো। এবং 3, যারা এইসব জিনিসকে কোনো রকম পাত্তা দেয়। ওরা আপনার আমার মতন এই ধরনের পার্থিব জিনিস থেকে অনেক ঊর্ধ্বে উঠে গেছে। তারা এখন হয় খুব মনোযোগ দিয়ে ধ্যান করতেছে অথবা খুবই গভীর চিন্তা শক্তি সহকারে মশা মারতেছে। ইউএস এর ইলেকশন নিয়ে মানুষের এত লাফালাফি দেখে আমি জানি আপনার মনে বেশ কিছু প্রশ্ন আসছে। যেমন 1, ইউএস এর ইলেকশন নিয়ে কেন এত মাতামাতি হয়, কেন এত লাফালাফি হয়। 2, বৃহস্পতিবার সকালে আপনি শুনছিলেন ডোনাল্ড ট্রাম্প জিততেছে, কিন্তু শুক্রবার সকালে উঠে শুনছেন জো বাইডেন জিততেছে। এই ধরনের পোল্টিবাজি কেন হইল। 3, সুইং স্টেট নামে যে একটা জিনিসের কথা বারবার বলা হয়, এই জিনিসটা আসলে কি। 4, মেইল ইন ভোট নামে যে একটা জিনিসের কথা বারবার বলা হয়, এই ব্যাপারটা আসলে কি। এবং এইবারের ইলেকশনে এই মেইল ইন ভোট কেন খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস ছিল, সেই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। সব মিলিয়ে ইউএস এর ভোটিং সিস্টেমটা আসলে কিভাবে কাজ করে এবং এর সায়েন্টিফিক মেকানিজমটা আসলে কি, এই ব্যাপারটি আমি আজকে আপনাদের সামনে উপস্থাপন করব। তো চলুন শুরু করা যাক। প্রথমে আসা যাক ইউএস এর ইলেকশন সিস্টেমটা আসলে কিভাবে কাজ করে এবং এইটার সাথে অন্যান্য দেশের ইলেকশন সিস্টেমের মূল পার্থক্যটা আসলে কোন জায়গায়। আপনি খেয়াল করলে দেখবেন এই ইলেকশন সিস্টেমটা কাজ করে হচ্ছে 2টা লেয়ারে। অর্থাৎ আমি যদি একজন ভোটার হয়ে থাকি, আমি ভোটার হিসেবে ডিরেক্টলি আমার দেশের প্রেসিডেন্টকে ভোট দিয়ে নির্বাচন করব না। আমি ভোট দিব একটা সার্টিন গ্রুপ অফ অফিসিয়ালসকে, যারা পরবর্তীতে যে আবার প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট নির্বাচন করবে। এই যে গ্রুপ অফ অফিসিয়াল, তাদেরকে আমি ভোট দিয়ে এট দ্য ফার্স্ট স্টেজ নির্বাচন করতেছি। ওদেরকে একটা স্পেসিফিক নামে ডাকা হয়, ওদেরকে বলা হয় ইলেক্টর। টোটালি ইউএসএ তে মোট 538টা ইলেক্টর ভোট আছে। আর এই সব ইলেক্টরদের যে গ্রুপটা আছে এইটাকে বলা হয় ইলেকটোরাল কলেজ। অর্থাৎ আপনাকে যদি জিজ্ঞেস করা হয় ইউএসএ তে ইলেকটোরাল কলেজ কয়টা, আপনি বলবেন একটা। আর ওই ইলেকটোরাল কলেজের মধ্যে ইলেক্টর কয়জন আছেন, আপনি বলবেন 538 জন। এখন প্রশ্ন হচ্ছে এই ইলেক্টরদেরকে বাছাই করা হয় কিভাবে। খুব সাধারণভাবে বললে ইলেক্টরদেরকে নমিনেশন দেওয়া হয় পলিটিক্যাল পার্টি থেকে। এখন প্রশ্ন, ইউএসএ তে আসলে কোন কোন পলিটিক্যাল পার্টি আছে। মোটা দাগে বললে ইউএস এর মূল যে 2টা পলিটিক্যাল পার্টি তারা হচ্ছেন ডেমোক্রেট এবং রিপাবলিকানস। এছাড়াও দুধভাত হিসেবে আরো কয়েকটা পলিটিক্যাল পার্টির নাম শোনা যায়, যেমন লিবারেটেরিয়ান পার্টি, গ্রিন পার্টি প্রভৃতি। সাপোজ ডেমোক্রেটদের কাছ থেকে একজন ইলেক্টরকে নমিনেশন দেয়া হলো, মনে করি সেটা ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের জন্য। তো সেই ইলেক্টর ওই রাজ্যে ডেমোক্রেটদের নমিনেশন পেয়ে যাবে এবং জনগণ ওই ইলেক্টরকে ভোট দিবে যদি তারা ডেমোক্রেটদেরকে ভোট দিয়ে নির্বাচন করতে চায়। তবে ইলেক্টরের নমিনেশনটা এতটা সহজ না, এটা বিভিন্ন স্টেটে বিভিন্ন রুল আছে। তবে সাধারণভাবে পলিটিক্যাল পার্টির নমিনেশনে ইলেক্টর নির্বাচনে অংশগ্রহণ করে থাকেন। এখন একজন প্রেসিডেন্টকে যখন নির্বাচন করতে যাওয়া হয়, এই যে জনগণ ইলেক্টরদেরকে নির্বাচিত করলো, সেই ইলেক্টররা যে আবার প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টকে ভোট দেয় এবং এর মাধ্যমে ইউএসএ তে ফাইনালি একজন প্রেসিডেন্ট বা ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন। এখন আপনি একটু ম্যাথমেটিক্যালি হিসাব করেন, টোটাল ইলেক্টোরাল ভোট হচ্ছে 538টা। একে যদি আপনি 2 দিয়ে ভাগ দেন হয় 269টা। তার মানে যদি আপনি 2 দিয়ে ভাগ দেন তাহলে উভয় পক্ষই 269 করে ভোট পাইলো। দুইজনই সমান সমান, কেউ তো জিততেছে না। তো সেই ক্ষেত্রে আপনাকে অ্যাটলিস্ট অন্য পক্ষ থেকে একটা ইলেক্টোরাল ভোট বেশি পাইতে হবে। সো 269 প্লাস 1 কত হয় 270। তার মানে আপনি যদি ইউএস এর একজন প্রেসিডেন্ট হইতে যান, আপনাকে অ্যাটলিস্ট 270টা ইলেক্টোরাল ভোট পাইতে হবে। যদি আপনি এটা না পান, আপনি প্রেসিডেন্ট হইতে পারবেন না। আপনি রিসেন্টলি দেখেন জো বাইডেন যে এত গুরুত্বপূর্ণ একটা ইলেকশন জিতলো, সেই ক্ষেত্রে তার পাওয়া ইলেক্টোরাল ভোটের সংখ্যা কিন্তু 280 থেকেও বেশি। তবে আমরা যেমনটা জানি আর কি, ইউটিউবে যেরকম ভিডিও বাফারিং হয় না, গত কয়েকদিন থেকে হচ্ছে 264টা ভোটের মধ্যে একটা বাফারিং শুরু হয়েছে, আর কোনো রেজাল্ট আসে না। সো শেষমেশ শনিবার রাত্রের দিকে ফাইনালি একটা রেজাল্ট আসছে যেখানে 270 ক্রস করছে জো বাইডেন। এখন ইলেকটোরাল ভোটের সিস্টেমটা কাজ করে উইনার টেকস অল নীতিতে। সাপোজ ক্যালিফোর্নিয়া রাজ্যের মধ্যে 55টা ইলেকটোরাল ভোট আছে। এখন এই রাজ্যে পপুলার ভোটে অর্থাৎ মানুষের দেওয়া ভোটে যেই পলিটিক্যাল পার্টি প্রেসিডেন্ট জিতবেন, উনি ওইখানকার সবগুলা ইলেকটোরাল ভোট কালেক্ট করতে পারবেন। অর্থাৎ ওই সবগুলা 55টা ইলেকটোরাল ভোট তার পক্ষেই যাবে। যেমন মনে করেন, একটা উদাহরণ হিসেবে বলতেছি, পেনসিলভেনিয়া স্টেটে জো বাইডেন পাইছে 50%
ভোট আর ডোনাল্ড ট্রাম্প পাইছে ধরেন 48% ভোট। এই ক্ষেত্রে জিতলো হচ্ছে জো বাইডেন। সো পেনসিলভেনিয়াতে থাকা 20টা ইলেকটোরাল ভোটের 20টাই জো বাইডেনের পকেটে যাবে। সো এইভাবে উইনার টেকস অল নীতিটা কাজ করে। এখন একটা খুব মজার প্রশ্ন আছে এখানে। সাপোজ একটা পলিটিক্যাল পার্টি যে ডেমোক্রেট একজনকে নমিনেশন দিল যে তুমি আমার হয়ে এই অঙ্গরাজ্যের মধ্যে নমিনেশন পাইছো এন্ড তুমি এইভাবে আমার পলিটিক্যাল পার্টিকে এখানে রিপ্রেজেন্ট করবা। এখন যদি কোনো সময় এমন হয় জনগণ ভাবছে আমি ডেমোক্রেটের একজন প্রার্থী, আমাকে সে ভোট দিয়ে নির্বাচন করলো, এখন আমি যে আবার প্রেসিডেন্ট যেহেতু নির্বাচন করব, যদি আমি এরকম 180 ডিগ্রি একটা টার্ন নেই যে আমি ডেমোক্রেটের প্রার্থী কিন্তু আমি নির্বাচন করতে যাই হচ্ছে একজন রিপাবলিকানকে এবং আমি প্রেসিডেন্ট ইলেকশনের সময় ভোট দিয়ে একজন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থীকে, এইরকম হইলে আসলে কি হবে বা এরকম কোনো সম্ভাবনা আছে কিনা? অবশ্যই এরকম সম্ভাবনা আছে। এই ধরনের ইলেক্টরদেরকে বলা হয় ফেইথলেস ইলেক্টর, অর্থাৎ যারা নমিনেশন নিচ্ছে একটা সার্টিন পার্টি থেকে কিন্তু প্রেসিডেন্ট হিসেবে ভোট দিতেছে অন্য একটা পলিটিক্যাল পার্টির প্রেসিডেন্ট প্রার্থীকে। এখন এইটা কি লিগালি রাইট? আইনানুগভাবে কি এইটা অ্যালাউ করা হয় ইউএসএ তে? এটা ডিপেন্ড করে আসলে নিজ নিজ স্টেটের উপরে। কিছু কিছু স্টেট আছে যারা এরকম ফেইথলেস ইলেক্টরদেরকে চাইলে পানিশ করতে পারে, আবার কিছু কিছু স্টেট আছে যারা এটাকে হয়তো সমর্থন করে না। যেমন 2020 সালে শেফালা ভার্সেস ওয়াশিংটন কেসের মধ্যে কোর্ট কিন্তু এই রায় দিছে যে যে কোনো স্টেট চাইলে এইসব ফেইথলেস ইলেক্টরদেরকে পানিশ করতে পারে, সাজা দিতে পারে। আপনারা এখন যে ম্যাপটা দেখতেছেন এখানে যে লাল অংশগুলোর স্টেটগুলো আছে সেই স্টেটগুলোই হচ্ছে চাইলে এই ফেইথলেস ইলেক্টরদেরকে পানিশ করতে পারে, সাজা দিতে পারে। এখন প্রশ্ন হইতেছে ওরা যদি ফেইথলেসনেস দেখায়, এই যে বিশ্বাসঘাতকতা করলো, এটা আসলে সমস্যাটা কি হয়? সমস্যাটা হয় হচ্ছে এখানে কিন্তু আপনি জনগণের কোনো পার্টিসিপেশন এনশিওর করতে পারতেছেন না। জনগণ ভাবছে আপনি হচ্ছেন ডেমোক্রেটের একজন প্রার্থী কিন্তু আপনি যে পরে রিপাবলিকানকে যদি ভোট দেন তার মানে বোঝা গেল জনগণ আসলে রিপাবলিকান প্রেসিডেন্টকে ভোট দিতেছে, কিন্তু ওরা তো আসলে সেরকম চায় নাই, ওরা তো আসলে ডেমোক্রেট প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচন করতে চাইছিল। তো সেই ক্ষেত্রে জনগণের পার্টিসিপেশন কিন্তু এখানে ভালোভাবে প্রতিফলিত হইতেছে না। আবার উল্টা লজিকের মধ্যে যদি খাটানো হয় যে ইলেক্টরের পার্সোনাল তো একটা ফ্রিডম আছে প্রেসিডেন্ট ইলেকশনের ক্ষেত্রে, সেটা আপনি জিতেছেন না কেন? এটাও একটা গুরুত্বপূর্ণ লজিক হইতে পারে। যেহেতু আপনি ইলেক্টরকে নির্বাচন করতেছেন সেই ক্ষেত্রে ইলেক্টর যাকে ইচ্ছা তাকে নির্বাচন করতে পারে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে, আপনি এখানে তার স্বাধীনতায় হস্তক্ষেপ করতে পারেন না। সো দুই পক্ষই আসলে পাল্টাপাল্টি লজিক আছে, কোনটা ঠিক কোনটা বেঠিক এটা আসলে 100% সঠিকভাবে এখন পর্যন্ত বলা যাইতেছে না। তবে এটা টোটালি সেই স্টেটের রুলের উপরে, তাদের আইনের উপরে ডিপেন্ড করতেছে। এইবার আসা যাক সুইং স্টেট বলতে আসলে কি বোঝায় এবং এগুলা কেন এত বেশি গুরুত্বপূর্ণ। দেখেন, আপনি যখন কোনো একটা পরীক্ষা দিতে যান এমন কিছু প্রশ্নের উত্তর থাকে যেটা আপনি 100% কনফিডেন্স সহকারে আপনি অ্যান্সার করে দিয়ে আসতে পারবেন, এটার মধ্যে কোনো ভুল হওয়ার কোনো ধরনের সম্ভাবনা নাই। আপনি কিন্তু এই কোশ্চেনগুলো নিয়ে কোনো টেনশন করেন না। ঠিকই শুনেছেন। আবার এমন কিছু কোশ্চেন থাকে পরীক্ষার মধ্যে যেগুলো আপনি 100% কনফিডেন্ট, যেগুলো আপনি কোনোদিন করতে পারবেন না, আপনাকে দিয়ে এটা কোনোদিন সম্ভব না। আপনি কিন্তু এই কোশ্চেনগুলো নিয়ে কোনো টেনশন করবেন না। আপনি টেনশন করবেন সেই কোশ্চেনগুলো নিয়ে যেটা হয়তো আপনি পারতেও পারেন আবার নাও পারেন। সুইং স্টেট গুলো হচ্ছে আসলে ওই মধ্যবর্তী নাম্বারের দেশগুলা। সাধারণত যেসব প্রার্থী প্রেসিডেন্ট ইলেকশনে দাঁড়ান তাদের কিছু স্টেট থাকে যেখানে তারা শিওর যে ওখানে 100% ভাবে তারা জিততে যাইতেছে। সাপোজ ডেমোক্রেটদের জন্য এরকম একটা স্টেট হচ্ছে ক্যালিফোর্নিয়া। আপনি ঐতিহাসিক ভাবে দেখেন ক্যালিফোর্নিয়াতে গত কয়েক বছরে ডেমোক্রেটদের হারা খুব বেশি কোনো ইতিহাস নাই। সো এইখানে কিন্তু তারা জোরে সোরে কোনো ক্যাম্পেইন চালায় না, কারণ ওরা জানে এখানে ওরা জিততেছে। এই ধরনের স্টেট যেখানে আপনি 100% শিওর যে আপনি জিততে যাইতেছেন এদেরকে বলা হয় সেফ স্টেট। আর অন্য স্টেট গুলাকে বলা হয় সুইং স্টেট, যেখানে আপনি কোনোভাবেই 100% শিওর হইতে পারতেছেন না যে আপনি জিতবেন নাকি হারবেন। এই স্টেট গুলাতে দেখা যায় প্রেসিডেন্ট প্রার্থীরা অনেক বেশি বেশি করে ক্যাম্পেইন বা প্রচারণা চালায়। এইরকম সুইং স্টেট গুলোর মধ্যে অন্যতম হচ্ছে অ্যারিজোনা, মিশিগান, মিনেসোটা, উইসকনসিন, ফ্লোরিডা, জর্জিয়া, নর্থ ক্যারোলিনা, পেনসিলভানিয়া, নেভাদা প্রভৃতি। এখন ইলেকশনের দিনের শুরুর দিকে আমরা দেখতে পাইছিলাম সুইং স্টেট গুলোর মধ্যে ফ্লোরিডাতে ট্রাম্প কিন্তু জিতছে, এন্ড এইটা থেকে কিন্তু প্রেডিক্ট করা হইতেছিল যেহেতু সে ফ্লোরিডায় জিতছে অন্যান্য সুইং স্টেট গুলাও তার দখলে হয়তো আসবে, কারণ ফ্লোরিডা খুবই গুরুত্বপূর্ণ একটা সুইং স্টেট। এবং শুরুর দিকের ভোটাভুটি অনুসারে আমরা দেখতেছিলাম অধিকাংশ সুইং স্টেটের মধ্যে কিন্তু ট্রাম্প অনেক বেশি পরিমাণে আধিপত্য বিস্তার করতেছিল। কিন্তু ঘটনা ঘটছে তারপরে হঠাৎ করে দেখা যেতে লাগলো বিভিন্ন সুইং স্টেট গুলাতে যেখানে ট্রাম্পের এতক্ষণ ধরে আধিপত্য ছিল হঠাৎ করে সেখানে ফ্লিপ হইতে থাকলো রেজাল্ট, এবং অনেকগুলা সুইং স্টেটের রেজাল্টই জো বাইডেনের পক্ষে আসতে থাকে। প্রশ্ন হইতেছে এমন কি জিনিস হইল যে কারণে হঠাৎ করে অনেকগুলো সুইং স্টেটের মধ্যে রেজাল্ট ফ্লিপ করে জো বাইডেনের পক্ষে আসা শুরু করছে? আমার বলার কিছু ছিল না। এখন মনে
মনে করেন আপনি একজন ভোটার যিনি ফিজিক্যালি একটা পোল সেন্টারে যে আপনার ভোটটা কাস্ট করেন। যেহেতু এখন একটা প্যান্ডেমিক চলতেছে, অধিকাংশ মানুষই কিন্তু এইভাবে পোল সেন্টার গুলোতে যে ভোট দেওয়াটা প্রেফার করবে না, যেটা ফিজিক্যাল অ্যাকশন ডিমান্ড করে। এই ক্ষেত্রে আমার কাছে বিকল্প আসলে কি কি আছে? বিকল্প একটা অপশনের নাম হইতেছে মেইল ইন ভোট বা অ্যাবসেন্টি ভোট। এর মানে হইতেছে আপনি এক্ষেত্রে ডিরেক্টলি পোল সেন্টারের মধ্যে না যেও আপনার নিজের ভোটটা দিতে পারবেন ব্যালট আকারে। এইটা কিভাবে? আপনার যে ভোটের ব্যালটটা থাকবে সেটা আপনি বাই পোস্ট যারা ভোট রেগুলেশনের সাথে জড়িত তাদের কাছে পাঠাবেন। তবে এর আগে অবশ্যই আপনার স্টেট গভর্নমেন্টের কাছ থেকে অনুমতি নিতে হবে। যেহেতু এই পোস্টগুলো মেইলের মাধ্যমে পাঠানো হচ্ছে, তাই এই ভোটগুলোকে বলা হয় মেইল ইন ভোট বা অ্যাবসেন্টি ভোট। অ্যাবসেন্টি ভোট আর মেইল ইন ভোটের মধ্যে কিছু কিছু স্টেটে একটু ডিফারেন্স আছে, তবে অনেক জায়গাতেই এই দুইটা জিনিসকে একই কনসেপ্ট হিসেবে ধরা হয়। যেমন মনে করেন ওয়াশিংটন, অরিগন, কলোরাডো, ইউটা, হাওয়াই এইসব অঙ্গরাজ্যে সাধারণত সব ভোটই মেইল ইন সিস্টেমে নেওয়া হয়। সো এইখানে অ্যাবসেন্টি ভোট বলতে বোঝায় যারা আসলে কোনো কারণে ভোট দিতে পারে নাই, যারা অনুপস্থিত ছিল, তাদের ভোটটা যেভাবে নেওয়া হয় সেটা হচ্ছে অ্যাবসেন্টি ভোট, আর অ্যাকচুয়াল যে ভোটিংটা হয় সেটা হচ্ছে মেইল ইন ভোট। আর অন্যান্য অঙ্গরাজ্যের মধ্যে যেখানে আসলে সব ভোট মেইল ইনে হয় না, বেশিরভাগ ভোটই হচ্ছে ফিজিক্যালি যে কাস্ট করতে হয়, ওইসব অঙ্গরাজ্যে যারা অনুপস্থিত তারাই যেহেতু মেইল ইন ভোট দিতেছে, সুতরাং ওইখানে অ্যাবসেন্টি ভোট আর মেইল ইন ভোটের মধ্যে খুব একটা পার্থক্য থাকে না। এখন আসা যাক এই মেইল ইন ভোটটা এইবারের নির্বাচনে কেন এত বেশি গুরুত্বপূর্ণ ছিল। আপনি খেয়াল করলে দেখবেন প্রথম উইসকনসিন এবং মিশিগানের মতন যে অঙ্গরাজ্যগুলো আছে ওইখানে ম্যাপের কালারটা লাল দেখাইতেছিল, অর্থাৎ শুরুতে রিপাবলিকানরা ওইখানে অনেক বেশি মেজরিটিতে ছিল, বাট তখন পর্যন্ত খুব বেশি অ্যামাউন্টে কিন্তু ভোট রিপোর্টেড হয় নাই। অলমোস্ট 60 থেকে 70% মতন ছিল, কারণ তখন পর্যন্ত ওই মেইল ইন ভোটারদের ভোটটা কাউন্ট করা হয় নাই। যখন থেকে এই মেইল ইন ভোটগুলা কাউন্ট করা শুরু হয়েছে, তারপরের থেকেই দেখা ডেমোক্রেটদের পার্সেন্টেজ এখানে বাড়া শুরু করছে এবং আলটিমেটলি ওই মিশিগান, উইসকনসিনের মতন অঙ্গরাজ্যগুলো কিন্তু লাল থেকে নীলে কনভার্টেড হয়েছে। আপনি যদি এই কালার ডিফারেন্সের মধ্যে সুপারম্যানের কস্টিউম কিংবা অর্ণবের গানের কোনো লিরিকের সম্পর্ক পান, সেটা সম্পূর্ণভাবে কাকতালি, এটা নিয়ে নিজের মাথার মধ্যে খুব বেশি টেনশন করবেন না। এর চেয়ে আপনার জীবনে চিন্তা করার জন্য অনেক গুরুত্বপূর্ণ জিনিস বাকি আছে। সো এই মেইল ইন ভোটগুলো কিন্তু ডেমোক্রেটদেরকে অনেক বেশি পরিমাণে হেল্প করছে। এন্ড লাস্ট অফ অল পেনসিলভানিয়াতেও কিন্তু রেজাল্ট ফ্লিপ করাইছে ওরা, যেখানে প্রথমে রিপাবলিকানরা ছিল এগিয়ে, কিন্তু পরবর্তীতে ডেমোক্রেটরা এখানে মেজরিটি পাইছে এবং টোটাল 20 ইলেকটোরাল ভোটস কিন্তু ডেমোক্রেটদের পক্ষে গেছে পেনসিলভানিয়াতে। এবং এই কারণে কিন্তু 264 থেকে 20 যোগ হয়ে 284 ভোট বাইডেনের পক্ষে গেছে এন্ড বাইডেন আলটিমেটলি এখানে জিতছে। সো লাস্ট অফ অল জো বাইডেনের এই জেতার কারণে আসলে বৈশ্বিক কি প্রভাব পড়তেছে এন্ড বাংলাদেশের জন্য এটা কিরকম মিনিংফুল হয় সেটা আমি আর এই ভিডিওতে ব্যাখ্যা করলাম না, কারণ এখানে ভোটিং সিস্টেমটাই ব্যাখ্যা করাই আমার মূল প্রায়োরিটি ছিল। এই সংক্রান্ত কয়েকটা লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিছি, আপনারা চাইলে সেগুলো দেখে আসতে পারেন অথেন্টিক সোর্স থেকে। জো বাইডেন জিতছে দেখে আমি অনেক খুশি, কিন্তু আমি আরো অনেক বেশি খুশি হতাম যদি এখানে বার্নি স্যান্ডার্সকে আমি দেখতে পেতাম। তবুও আজ আমি অনেক খুশি। তবে এই খুশিতে আপনারা হয়তো আমাকে আনন্দে নাচানাচি করতে দেখবেন না, তবে এই খুশিতে আমি আমার ভেতরকার আবেগের বহিঃপ্রকাশ করতেই পারি। আমি সাধারণত এভাবেই আমার আবেগের বহিঃপ্রকাশ করে থাকি। আশা করি আমার এই নিঃশব্দ আবেগ আপনাদের হৃদয় স্পর্শ করে গেছে। আজকের ভিডিও এই পর্যন্তই। 2016 সালে যখন হিলারি ক্লিন্টন হারছিল, তখন আমার বুকের এই জায়গাটাতে অনেক বেশি পরিমাণে কষ্ট লাগছে। 4 বছর পরে আজকে জো বাইডেন জিতছে, ডেমোক্রেটরা জিতছে, এতে আমি প্রচন্ড খুশি হয়েছি। আমি আরো বেশি খুশি হব আপনাদের যদি এই চ্যানেলের কন্টেন্ট গুলো ভালো লেগে থাকে, তাহলে যদি আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কখনোই ভুলবেন। আমি সাধারণত প্রতি বুধবার বিকেল 5টায় ভিডিও আপলোড করে থাকি। সো দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী বুধবার বিকেল 5টায়। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।